সবাইকে ধন্যবাদ আমাদের মেশিন লার্নিং টেকনিক ক্লাসে জয়েন করার জন্য। আমরা আমাদের একটা অনলাইন একটা কুইজ আমরা নিলাম, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এই চ্যাপ্টারটার উপরে আর কি। তো আমরা ট্রাই করব যে এই প্র্যাকটিসটা আমরা প্রতি উইকেই করব। আমাদের যে টপিকগুলো থাকবে ওইটা আমরা পরবর্তী ক্লাসে আমরা একটা ক্লাস টেস্ট এমসিকিউ টাইপের আর কি করার জন্য আর কি। তো এই কুইজ গুলো বেসিক্যালি আমাদেরকে হেল্প করবে। পরবর্তীতে অনেক সময় দেখা যায় আপনাদের ক্লাস টেস্টে আপনারা হয়তো একটু খারাপ করেন কিংবা অ্যাসাইনমেন্টের মার্কসটা, তখন এই এমসিকিউ টাইপের এই কুইজ গুলো তখন আমি এখান থেকে আসলে দেখবো যে আপনার পারফরমেন্স কেমন, সেই অনুযায়ী আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। অনেক সময় দেখা যায় যে আপনাদের গ্রেড আটকে যাচ্ছে কয়েক মার্কের জন্য, 2-1 মার্কের জন্য আপনাদের আপার গ্রেডে আপনি যেতে পারছেন না। আপনার হয়তো 75 এ হয়, সেখানে আপনার আছে 73। তো 2 মার্ক লাগে আপনার একটা গ্রেড আপ করতে। তখন আমি দেখবো যে আপনার এই কুইজ গুলো আপনি ঠিকমতো দিয়েছিলেন কিনা এবং ওইখানে কেমন পারফর্ম করেছেন। তো আমি ওইভাবে হেল্প করার ট্রাই করবো আর কি। ওকে, জি স্যার। ওকে, আমরা লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, আমরা যেটার উপরে বেসিক্যালি আজকে আপনারা কুইজটা দিলেন আর কি, মনে আছে? কুইজ দিয়েছেন সেটা মনে থাকার কথা, তারপর আমি জিজ্ঞেস করছি, কেউ বলতে পারবেন একটু আমরা কি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে? স্যার ডিসিশন ট্রি, তারপর হচ্ছে সুপারভাইজ আনসুপারভাইজ লার্নিং এর গুলো ক্লাস্টারিং নিয়ে আলোচনা একটা করছিলেন। ম্যাথমেটিক গুলো দেখানো হয় নাই, শুধুমাত্র ওই তারপর ওভার ফিটিং আন্ডার ফিটিং এগুলো নিয়ে কথা বলা হয়েছিল স্যার। ওভারফিটিং, আন্ডারফিটিং এগুলো, হ্যাঁ, তারপর ক্রস ভ্যালিডেশন ছিল। ক্রস ভ্যালিডেশন, তারপর ব্যাগিং, বুস্টিং, জি জি, ব্যাগিং বুস্টিং এগুলো ছিল। জি, এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম আর কি। ওকে, দ্যাটস ফাইন। এবং কয়েকটা জায়গায় যেমন আমাদের রেগুলারাইজেশন, তাই না, এবং মডেল কমপ্লেক্সিটি, এই বিষয়গুলো আমরা একটু চেষ্টা করেছি কভার করার, তাই না? জি স্যার। ওকে, আমরা একটু আসলে ফিরে যাব ওই জায়গাগুলোতে। এখানে আমাদের যে রিগ্রেশন থেকে আমরা শুরু করেছি, রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন দুইটার ভিতরে ডিফারেন্সটাও আমরা একটু বোঝানোর চেষ্টা করেছিলাম আর কি। রিগ্রেশন আর ক্লাসিফিকেশন কোন লার্নিং এর আন্ডারে পড়ে বলতে পারবেন? রিগ্রেশনটা কোনটা? সুপারভাইজড। সুপারভাইজ কোনটা, রিগ্রেশন নাকি ক্লাসিফিকেশন? স্যার ক্লাসিফিকেশন গুলো হচ্ছে সুপারভাইজ লার্নিং এর উপরই করা হয়। আর রিগ্রেশন? স্যার রিগ্রেশনও করে, রিগ্রেশনও তো সুপারভাইজারই অংশ স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে রিগ্রেশন, ক্লাসিফিকেশন দুটোই আসলে সুপারভাইজ লার্নিং এর। দুইটার ভিতরে শুধু ডিফারেন্স, ক্লাস্টারিং হলো আনসুপারভাইজ, তাই তো? ওকে, ফাইন। কিন্তু যদি বলা হয় যে রিগ্রেশন আর ক্লাসিফিকেশন দুইটার ভিতরে ডিফারেন্সটা কি, কখন আমি বুঝবো যে আমাকে রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করতে হবে আর কখন আমাকে ক্লাসিফিকেশন? স্যার যদি ম্যাথমেটিক্যালি থাকে টার্ম গুলো, এগুলো রিগ্রেশন অ্যানালাইসিস দিয়ে করা যাবে। আর যদি আমাদের ক্যাটাগরি ওয়াইজ যদি কোনো ডাটা থাকে, ভ্যালু গুলো থাকে, তাহলে আমরা ক্লাসিফিকেশন করে নিতে পারবো। হোয়াট ডু ইউ মিন বাই ম্যাথমেটিক্যালি? স্যার ভ্যালু যেমন হাইট 10, 15, 20 ইত্যাদি, আর মেল ফিমেল, তারপর হচ্ছে এরকম আরো যেগুলো হাই লো, এগুলো ক্যাটাগরি। আচ্ছা, তার মানে রিগ্রেশন হলো কন্টিনিউয়াস ভ্যালু, ইটস নট অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল। জি স্যার, কন্টিনিউয়াস ভ্যালুর ক্ষেত্রে যখন আমরা কন্টিনিউয়াস ভ্যালুর প্রেডিকশন করি তখন সেটা হলো রিগ্রেশন আমরা ব্যবহার করি, আর যখন ডিসক্রিট ভ্যালু বা ক্যাটাগরিক ভ্যালুর যখন প্রেডিকশন করি সেটা হলো ক্লাসিফিকেশন।
তাই না? জি স্যার। তো আমরা একটু জ্যামবোর্ডে যাব, গিয়ে একটু বোঝার চেষ্টা করবো যে আসলে ডেটার আসলে নেচারটা কেমন হইলে আমরা আসলে রিগ্রেশন বা ক্লাসিফিকেশন এটা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে একটু জ্যামবোর্ডে যাই। জ্যামবোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, মোবাইল থেকে অ্যাক্সেস করতে হবে।
স্বাভাবিক ক্ষেত্রে যেটা হয় রিগ্রেশনের জন্য আমার ডেটাটা কিভাবে থাকে মনে করেন আপনি পটেটো প্রাইসের ডেটা নিয়ে কাজ করছেন, প্রাইস ওকে, ডে, সিরিয়াল। ধরুন এখানে আপনার কিছু ডেটা আছে, ডে 1 2 3 4, প্রাইস গুলো আছে। মনে করেন যে ডে 1 এ আপনার পটেটো প্রাইস ছিল লেটস সে 50 30, ডে 2 তে সেটা হয়েছে 40 45, ডে 4 এ 50 55। তো এখানে আপনার যে টার্গেট ভেরিয়েবল সেটা আমরা বলছি প্রাইসটা হলো টার্গেট ভেরিয়েবল, যেটা আমাকে প্রেডিক্ট করতে হবে সেটাকে আমরা বলছি টার্গেট। তো এখানে মনে করেন যে আপনার 1 মাসের বা এরকম 30 দিনের ডেটা আছে, ওকে। 30 দিনের আপনার প্রাইসের কেমন ছিল এটা আপনি জানেন। তো এটার উপর থেকে আপনাকে একটা মডেল তৈরি করতে হবে যে তাইলে 30 দিনে যদি এইভাবে বাড়ে তাহলে 31তম দিনে পটেটোর প্রাইস কেমন হইতে পারে। মানে 31তম দিনের ডেটা আপনার এই টেবিলে নাই, ডেটা সেটে নাই, 30 দিনের আছে। তো 30 দিনের ডেটা থেকে আপনাকে প্রেডিক্ট করতে হবে যে 31তম দিনের পটেটো প্রাইসটা কেমন হবে। তো এখানে যে প্রাইসের যে ডেটাটা আছে এই ডেটাটা কি কন্টিনিউয়াস না ডিসক্রিট? এই ডেটাটা কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস স্যার। কন্টিনিউয়াস ডেটা। তাহলে এটা ক্লিয়ার যে এটা হলো আমার কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডেটা। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস ডেটা তার মানে আমাকে কন্টিনিউয়াস ডেটারই প্রেডিকশন করতে হবে। তার মানে এটা আমরা ক্লিয়ার যে আমাকে এখানে কোনটা আমি ব্যবহার করব, রিগ্রেশন না ক্লাসিফিকেশন? রিগ্রেশন স্যার। রিগ্রেশন। ডেফিনেটলি আমরা রিগ্রেশন ব্যবহার করব। রিগ্রেশন ব্যবহার ওকে। এখানে আমরা রিগ্রেশন ব্যবহার করব। কিন্তু যদি এরকম হতো আমার ডেটাটা মনে করেন আপনার ডেটা আছে টেম্পারেচার, তারপরে আছে হিউমিডিটি, তারপরে আছে রেইন,
কি ডেটা আছে? এটা একটা ওয়েদার ডেটা। টেম্পারেচার আছে, হিউমিডিটি আছে, রেইন আছে, প্লে। এখানে আমার টার্গেট অ্যাট্রিবিউট হলো প্লে, খেলা হবে কিনা। টেম্পারেচার আছে 25, 30, 20, 18। হিউমিডিটি আছে মনে করেন এরকম 76, 80, 60, 90। রেইন আছে মনে করেন যে রেইন মানে রেইন বৃষ্টি হয়েছে কি হয় না। ইয়েস, নো, নো, নো। এখন হলো প্লে, মানে এই ধরনের ওয়েদার কন্ডিশনে আমার খেলা হয়েছে কি হয় নাই। নো, ইয়েস, ইয়েস, নো। ওকে, এই ক্ষেত্রে আমার টার্গেট অ্যাট্রিবিউটটা কি? প্লে। ওকে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার টার্গেট, এখানে আমার ওয়েদার ডেটা আছে মনে করেন যে আপনার 30 দিনের অথবা 100টা অথবা 1000টা ডেটা আমার আছে এরকম। এখানে মাত্র 4টা আছে, এরকম মনে করেন আপনি আরো 400 নিলেন। তো এটার ক্ষেত্রে প্রেডিকশন মডেলটা যেটা করবে সেটা হলো যে সে প্রেডিক্ট করবে যে টেম্পারেচার, হিউমিডিটি, রেইন কেমন হইলে আমার খেলা হবে কি হবে না। আপনারা দেখছেন যে ক্রিকেট খেলায় যখন কিংবা ফুটবল খেলায় যখন স্কেডিউল করা হয় তখন ওয়েদারের বিষয়টা ওরা আনে এবং সেই অনুযায়ী ওরা সেট করে যে কোন দিন খেলা পড়বে এবং কোন দিন পড়বে না, এরকম হয় না? জি স্যার। এটা করার পরে অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হলে খেলা ভেঙে যায় এবং সেটা অন্যভাবে সলভ করে। খেলা যখন পোস্টপোন হয় বা বৃষ্টির কারণে তখন সেই মেথডটাকে কি বলে? অনেক সময় ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায় না বৃষ্টির কারণে, তখন জি স্যার। অন্যভাবে ওইটাকে সলভ করে। DLS method. ডিএলএস হ্যাঁ, DLS method. DLS, Darkward. ডার্ক ওয়াট। This. স্যার কি মেথড বুঝি নাই আমরা। এটা ক্রিকেটের একটা মেথড আর কি, নিজস্ব একটা মেথড। ডার্ক লুইস একটা মেথড আছে। শর্ট ফর্মটা কি বললেন? ডিএলএস? ডিএলএস, হ্যাঁ, একটু গুগল করে দেখতে পারেন। ডার্ক লুইস একটা মেথড আছে, মানে যখন খেলাটা পোস্টপোন হয়ে যায় বৃষ্টি কিংবা অন্যান্য কারণে। তো তখন তো এইটা থেকে পয়েন্ট যখন ভাগ আমি মডেল বানাবো, তখন তো পয়েন্ট ভাগ করে দেয় না, কিভাবে যেন ওইটাই ডিএলএস মেথড? ওইটাই আগে, হ্যাঁ এটাই। কিন্তু সেটা অন্য বিষয়। আমাদের বিষয়টা হলো ওয়েদার প্রেডিক্ট করে আমরা ডিসিশন নিব যে অমুক দিন খেলা হইতে পারে কি পারে না। এখানে আমার টার্গেট অ্যাট্রিবিউটটা কি আছে? এটা কি কন্টিনিউয়াস না ডিসক্রিট? ডিসক্রিট স্যার। এখানে কিন্তু আমার টার্গেট অ্যাট্রিবিউটটা ডিসক্রিট টাইপ। তো যার কারণে এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে ক্লাসিফিকেশন মেথড। এখানে কিন্তু আমি রিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো না। বুঝতে পারছেন বিষয়টা? এটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, এখন
যদি আবার আমরা একটু চলে আসি এখানে, দেখছেন লিনিয়ার রিগ্রেশন। এখানে আমরা একটা পড়েছিলাম কস্ট ফাংশন, মানে আসলে লিনিয়ার রিগ্রেশন মডেলটা কিভাবে কাজ করে। তো যেহেতু এটা লিনিয়ার, সেহেতু আমরা যদি উদাহরণস্বরূপ ধরি, একটা প্লট আমরা করলাম, আপনি কিছু ডেটা পেলেন, মনে করেন যে আপনার এক্স অ্যাক্সিস বরাবর আছে হলো এইচ মানে হাইট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হলো ওয়েট। তো সাধারণভাবে কি হয়, হাইট বাড়লে ওয়েট কিভাবে চেঞ্জ হয়, বাড়ে না কমে? হাইট বাড়ে বাড়লে স্যার। ওয়েটও বাড়বে। হাইট বাড়লে ওয়েট বাড়ে। মনে করেন আপনার কাছে কিছু ডেটা আছে, জি। কিছু হাইট এবং তার রেসপেক্টে কিছু ওয়েট আছে। ডেটাগুলো আপনি এইভাবে হয়তো এক্সপেরিমেন্ট করে নিয়েছেন আর কি। ঠিক আছে, মানে এটা একটু ভ্যারি করে, কিন্তু এই ডেটা থেকে বোঝাই যাচ্ছে যে এখানে যে ভেরিয়েশনটা আছে, এটা যে মডেলটাকে ইন্ডিকেট করছে সেটা মোটামুটি প্রপোর্শনাল, তাই না? যে হাইট বাড়ার সাথে সাথে ওয়েট প্রপোর্শনালি বাড়ছে। জি স্যার। তার মানে পারফেক্ট মডেলটা এরকম হওয়া উচিত, স্ট্রেট লাইন। কিন্তু আমার যে ডেটাটা যেটা সাজেস্ট করছে সেটা পুরোপুরি স্ট্রেট লাইন না, তার মানে এখানে কিছু এক্সপেরিমেন্টাল এরর আছে, তাই না? এটা প্রপোর্শনাল, এটা ঠিক আছে, আমি বুঝতে পারলাম এটা প্রপোর্শনাল হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় নাই। আমার যে পয়েন্ট গুলো, এগুলো একটু বিচ্যুতি আছে, ভেরিয়েশন আছে। আপনারা যখন আপনারা এক্সপেরিমেন্ট করেছেন না কলেজে, স্কুলে এক্সপেরিমেন্ট করেছেন, ইউনিভার্সিটিতেও করার কথা। আপনি যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স কিংবা অন্যান্য কোর্স গুলোতে, ল্যাব কোর্স গুলোতে আপনারা এক্সপেরিমেন্ট করেছেন না, এভাবে ডেটা প্লট করছেন না, নাকি করেননি? জি স্যার। হ্যাঁ, তো তখন আপনারা যখন ডেটা গুলো প্লট করেছেন, তখন কি সেই ডেটা একেবারে আইডিয়াল মডেলের মতো আপনারা ডেটা পেয়েছিলেন এক্সপেরিমেন্ট থেকে, নাকি কিছুটা এরর ছিল? জি স্যার, এরও ছিল স্যার। স্যার এরর ছিল। হ্যাঁ, ওই এররটা কোনটুকু? ওই এররটা হলে এটা যদি আমার স্ট্রেট লাইনটা যদি আমার পারফেক্ট মডেল হয়, তাহলে ওই এররটা হলো এই ডেটা পয়েন্ট থেকে ওই পারফেক্ট মডেল পর্যন্ত যে ডিসটেন্স, এই 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 ডিসটেন্স গুলো হলো আমার এরর, তাই না? তাহলে এই ডিসটেন্স গুলোই বেসিক্যালি আমার কস্ট ফাংশন হিসেবে কাজ করছে। তাহলে আমি যদি পারফেক্ট মডেলটা বানাতে চাই, তাহলে এই এররটা আমাকে এখান থেকে এলিমিনেট করতে হবে। তাহলে এটাকে আমরা বলছি কস্ট ফাংশন। কস্ট ফাংশন দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখেন এটাকে এমএসসি মিনিমাম স্কোয়ার রুট এটা বলছে। কেন এটা বলছে? এই যে ওয়াই মাইনাস ওয়াই আই, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই মূলত আমার এখান থেকে আসছে।
এই যে ডিস্টেন্স গুলা, এই ডিস্টেন্স গুলা, এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স, এটার ডিস্টেন্স, সবগুলো আমাকে যোগ করতে হবে। সবগুলো যোগ করে যেটা হবে সেটাই হলো আমার মিনিমাম কস্ট ফাংশন, মিনিমাম স্কোয়ার রুট। ওকে, এবং এটা স্কোয়ার দিয়েছে। স্কোয়ার দেওয়ার কারণটা হলো এটা অনেক সময় নেগেটিভ হইতে পারে। এটা অনেক সময় আপনারা দেখছেন, আপনারা দেখেন যে এখানে একটা স্কোয়ার আছে। এই স্কোয়ারটার কারণ কি? এই ডিস্টেন্সটা অনেক সময় নেগেটিভ হইতে পারে, যেমন উপরের দিকে গেলে এটা পজিটিভ, আবার নিচের দিকে গেলে এটা নেগেটিভ। কিন্তু নেগেটিভ তো আসলে হতে পারে না, যার কারণে এটা স্কোয়ার দিয়ে ওই নেগেটিভ হলে ওটাকে পজিটিভ করে দিচ্ছে। স্যার ওই যে এমএসি যে ফর্মুলাটা ওইটার সামনে যে স্কোয়ারটা ওটার কথা বলছেন? এবিসির যে ফর্মুলা, ওইটার সাথে যে স্কোয়ারটা। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। এটা হলো মিনিমাম স্কোয়ার এরর। এই যে এটা এখান থেকে যে স্কোয়ারটা আসছে। জি স্যার, বুঝতে পারছি। এবং সামেশন, সামেশন কেন? কারণ আবার মাল্টিপল ডিস্টেন্স এরকম আছে, মাল্টিপল এরর আছে, প্রত্যেকটা এরর আমি আসলে যোগ করছি, যার কারণে এখানে সামেশন আসছে। ওকে, এটা থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাবে ইন রিয়েল লাইফ, আমার ডেটা পয়েন্ট গুলো তো লিনিয়ার হবে না, তাই না? লিনিয়ার হবে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে আমার ডেটা গুলো লিনিয়ার হবে? না স্যার। না স্যার। লিনিয়ার হবে না, বিভিন্ন ফর্মে থাকতে পারে। এরকম হতে পারে, পারে কিনা? এরকম ডেটা আমি পাইতে পারি না রিয়েল লাইফে? হ্যাঁ স্যার, পেতে পারি। একটা এক্সাম্পল দিতে পারেন কি ধরনের সিনারিতে আমরা এরকম ডেটা পেতে পারি, যেটা প্রথম দিকে বাড়ছে আবার একটা সার্টেইন পিরিয়ড পরে সেটা আবার কমে যাচ্ছে? স্যার ওয়েদার হিসাব করলেও তো এরকম হয়, রাতের দিকে ওয়েদারটা নিচের দিক থাকে, দুপুরবেলা এটা আস্তে 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 উঠে, আবার সন্ধ্যা লাগলে আস্তে আস্তে কমে যায়। টেম্পারেচার? জি স্যার, টেম্পারেচার। হুম, মানে টাইমের সাথে টেম্পারেচার। জি স্যার। হ্যাঁ, সেটা হতে পারে। হ্যাঁ, এটা এই এক্সাম্পলটা আপনি দিতে পারেন। যদি এরকম বলা হয় যে এক্স অ্যাক্সিস বরাবর আপনার আছে হলো টেম্পারেচার, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে সেল। টাইম। এটা দিয়ে কি কোনো সিনারিও বানানো যায়? জি স্যার, বানানো যায় স্যার। বানানো যায় যদি স্যার। আমরা চিন্তা করি স্যার, আমরা যদি ব্ল্যাঙ্কেটের সেলের কথা চিন্তা করি সেক্ষেত্রে এটা করা যায় স্যার। কিরকম?
স্যার যখন টেম্পারেচার অনেক বেশি কমে যাবে তখন ব্ল্যাঙ্কেটের সেল অবভিয়াসলি বাড়বে। হ্যাঁ, কিন্তু তাহলে টেম্পারেচার তো আরো বাড়ছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে তো সেলও বাড়ার কথা ছিল, কিন্তু সেল তো কমে যাচ্ছে পরের দিকে এসে। ফার্স্ট হাফে আমি বুঝলাম যে যেহেতু টেম্পারেচার বাড়ছে, তাহলে তো টেম্পারেচার বাড়লে তো গরম বাড়বে, ব্ল্যাঙ্কেট সেল তো কমে যাবে তাহলে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে তো এটা তো হইল না তাহলে। আর কি হতে পারে? টেম্পারেচার বাড়ার সাথে সাথে কোন জিনিসগুলো সেল বাড়ে? স্যার এসি এসি হুম। হ্যাঁ, এসি ঠিক আছে, কিন্তু টেম্পারেচার স্যার যখন টেম্পারেচারটা হচ্ছে বাড়বে তখন তো সেলটাও বাড়লো, বাড়ার কিন্তু কথা। টেম্পারেচার আরো বাড়ার সাথে সাথে তো সেল আবার কমে যাচ্ছে। মানে এটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, এটা এরকম না যে এটা সঠিক অ্যান্সার আছে। ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য সিনারিও সো দ্যাট ইট ফিটস উইথ দ্য ডেটা। স্যার এরকম হতে পারে এসিতে না যে যখন হচ্ছে আমার টেম্পারেচারটা কম তখন তো আমার সেলসটা কম থাকছে, আবার যখন টেম্পারেচারটা তখন বেড়ে যাচ্ছে তখন সেলস আবার বেড়ে যাচ্ছে, আবার যখন হচ্ছে টেম্পারেচার নিচের দিকে কমে যাচ্ছে তখন কিন্তু সেলসটাও কমে না, যাচ্ছে। টেম্পারেচার কিন্তু কম, এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার শুধু বাড়ছেই। আমি যত এক্স অ্যাক্সিস বরাবর সামনের দিকে যাচ্ছি টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার কিন্তু কমছে না, স্যার টেম্পারেচার কিন্তু সেক্ষেত্রে তাহলে আমাদের আমাদের বাড়ছে। তাহলে একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে টেম্পারেচার কমলে যেরকম প্রোডাক্ট, আর একটা হচ্ছে টেম্পারেচার বাড়লে যেরকম প্রোডাক্ট। যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে পাতলা বা প্রোডাক্ট তো এরকম একটাই, কিন্তু আমি কাপড়গুলো সেল মাল্টিপল বাড়তেছে। প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না, প্রোডাক্ট একটাই। স্যার যদি আপনি বলেন স্যার সিনারিও চিন্তা করতে, তাহলে স্যার ওই আমার ব্ল্যাঙ্কেটের সিনারিওটাও চলবে, বিকজ স্যার একটা সার্টেন টাইম পরে মানুষ যখন ব্ল্যাঙ্কেট কেনা মোটামুটি শেষ হয়ে যাবে তখন টেম্পারেচার যতই কমুক আর কিন্তু মানুষ কিনবে না স্যার, তখন আবার নিচের দিকেই যাবে। না, কিন্তু টেম্পারেচার তো এখানে বাড়ছে, টেম্পারেচার বাড়ার অর্থ হলো গরম বাড়ছে, তাই না? ব্ল্যাঙ্কেটের এক্সাম্পলটা এখানে খাটছে না এই কারণে, কারণ এখানে দেখেন টেম্পারেচার কখন কম, এই পজিশনে না, জি স্যার, একবার শুরুতে স্যার। একেবারে শুরুতে। কিন্তু শুরুতে কি সেল বেশি ছিল? না স্যার, কম ছিল। তাহলে স্যার এখানে স্যার এসির এক্সাম্পলটা টেবিল ফ্যান বা হ্যাঁ, আমাদের যে পাখা চালে নর্মাল ইলেকট্রিক, টেবিল ফ্যান। তাপমাত্রা বাড়তে বাড়তে আমাদের হচ্ছে মনে করেন ফ্যান দরকার, কিন্তু বেশি বেড়ে গেলে ফ্যান আর চলছে না, এখন এসি দরকার। তার মানে টেবিল ফ্যানের কি বলে এটাকে, ইফেক্টিভনেসটা কমে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা বলতে পারেন, কিন্তু দুইটা প্রোডাক্ট হয়ে গেল আর কি, এভাবে করা যায়। আপনি অন্যভাবে সাজাতে পারেন, যেমন কোমল পানীয়, কোল্ড ড্রিঙ্কস, টেম্পারেচার বাড়ার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস এর সেল কি হয়, বাড়ে না কমে? বাড়ে। বাড়ে স্যার, টেম্পারেচার বাড়লে কোল্ড ড্রিঙ্কস হতে বা পারে। আইসক্রিম, স্যার টেম্পারেচার বাড়ার সাথে কোল্ড সাথে ড্রিঙ্কস তো স্যার আইসক্রিমের টেম্পারেচার সেল কমলে বেড়ে পরে তো আর সেল বাড়বে না। কিন্তু যখন টেম্পারেচার আরো বেড়ে গেল, মনে করেন যে এই পর্যন্ত এসে সেল বাড়লো সার্টেন টেম্পারেচার, কিন্তু এর পরে যখন আরো টেম্পারেচার বাড়লো, এত টেম্পারেচার বাড়লো যে কাস্টমাররা ঘরের বাইরেই যেতে পারছে না, ঘরের বাইরে যদি না যেতে পারে তাহলে কি হচ্ছে, সেল ড্রপ করলো। সেক্ষেত্রে যদি আবার অনলাইন অর্ডার বেড়ে যাবে।
হ্যাঁ, সেই ক্ষেত্রে স্যার অনলাইনের অর্ডার তো বেড়ে যাবে, তখন অনলাইনে সেল আবার অনেকটা বাড়বে। সেক্ষেত্রে অনলাইনের অর্ডার বেড়ে যাবে। বেড়ে যাবে স্যার। হ্যাঁ, হতে পারে, কিন্তু মনে করেন যে অনলাইনে যারা অর্ডার দিবে তারাও তো তাদের তো বের হইতে হবে, বুঝছেন না? তখন দেখা যাবে যে তারাও চার্জ বেশি করবে। তখন আইসক্রিমের প্রাইসটাও দেখা যাবে আবার বেড়ে গেছে। প্রাইস বেড়ে গেলে দেখা যাবে যে প্রাইস বাড়লে কি সেল কমে যায় না? সেল কমে যায় স্যার। জি স্যার। তো এইভাবে আপনাকে ইউ নিড টু ক্রিয়েট দ্য স্টোরি। এটার কোনো অ্যাবসলিউট কোনো অ্যান্সার নাই, জাস্ট ইউ হ্যাভ টু জাস্টিফাই হাউ ইট ক্যান ওয়ার্ক। ঠিক আছে? আবার মনে করেন লজিস্টিক রিগ্রেশন, এরকম সিনারিও হইতে পারে যে আপনার এখানে কিছু ডেটা আছে, এখানে কিছু ডেটা আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে ডেটাটা দুইটা লেভেলে আছে, একটু উপরে একটা নিচে। তার মানে হয়তো দুটো ক্লাস বা লজিস্টিক রিগ্রেশনের ইয়ে হলো যে কোনো একটা ডেটা একটা পার্টিকুলার ক্লাসের অন্তর্ভুক্ত কিনা। তো এক্ষেত্রে কিন্তু আমি লিনিয়ার রিগ্রেশন যেটা বা নন লিনিয়ার রিগ্রেশন সেটা দিয়ে কিন্তু করতে পারবো, তাই না? এটাকে আমি স্ট্রেট লাইন দিয়ে করতে পারবো, এভাবে করা যাবে এটা? না স্যার, এটা করা যাবে না। এটা কিন্তু এভাবে হবে না। তো এটা জন্য আমার অন্য ফাংশন লাগবে, সেটাকে আমরা সিগময়েড ফাংশন, somewhat like this. এটাকে আমরা বলছি সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশনের চেহারা কেমন? এই যে 1 divided by 1 plus e to the power minus t, সিগময়েড ফাংশন। তার মানে আমার ডেটার নেচারটার উপর, আমার ডেটা সেটের যে ডেটা সেট নিয়ে আমি কাজ করছি সেটার নেচারের উপরে কিন্তু আমার ফাংশন কিন্তু আমার মডেল কিন্তু ভ্যারি করছে। ওকে, এখন কোন ডেটা সেটের জন্য কোন মডেলটা পারফেক্ট হবে সেটা কিন্তু আমি আগে থেকে জানি না। আই নিড টু ডু দ্য এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করে আমি বুঝতে পারবো যে এই ডেটা সেটের জন্য এই মডেলটা পারফেক্ট। পারফেক্ট তো কোনো কিছুই হবে না, অ্যাপ্রক্সিমেট, এটাই সবচেয়ে কাছাকাছি মডেল। ওকে, ক্লিয়ার বিষয়টা? এখানে আর আসছে না। কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার, কোনো question নেই। এখান থেকে আমরা যেটা করব, আমরা উইক 2 তে যাব। উইক 2 তে আমাদের যেটা আছে সেটা হলো ক্লাসিফিকেশন এবং ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি মডেলটা তো আপনারা করেছেন এর আগে,
করেছেন না? জি স্যার, জি। হ্যাঁ, তো এটা কিন্তু ক্লাসিফিকেশন, রিগ্রেশন না। ক্লাসিফিকেশনটা সাধারণত আমরা ক্যাটাগরিক্যাল ডেটার জন্য করে থাকি, এবং ক্লাসিফিকেশন করার জন্য আমার বেশ কিছু অ্যালগরিদম আছে। তার ভিতরে একটা হলো ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি ছাড়া আর কি কি অ্যালগরিদম আছে যেটাতে আমি ক্লাসিফিকেশন করতে পারি? আপনার বলেন। এসভিএম আছে, এনসেম্বল আছে। স্যার সাপোর্ট ভেক্টর মেশিন, র্যান্ডম ফরেস্ট, তারপরে হচ্ছে স্যার কেএনএন, যেটা স্যার কেএনএস নেইবার। রাইট, সাপোর্ট ভেক্টর মেশিন, কে নিয়ারেস্ট নেইবার, র্যান্ডম ফরেস্ট, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এগুলোই তো নাকি? জি স্যার। আমরা যেটা দেখবো সেটা হলো ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি শুরু করার আগে আমরা জেনারেল কিছু আলোচনা করব। লার্নিংটা কি এটা এর আগে আমরা দেখেছি, এখানে ওরা আবার একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছে, but we have seen this before in our last classes. Learning, এখানে ওইগুলো আছে যে এক্সপেরিয়েন্স, তারপর ইমপ্রুভমেন্ট ওভার দ্য টাইম, এই বিষয়গুলো আছে। ওকে, তো লার্নিং এর এখানে আবার ওরা একটু প্রকারভেদ করেছে। একটা লার্নিং বাই প্যারামিটারস, যেটা হলো প্রবাবিলিটিস। মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা ইয়ে করি লার্নিং স্ট্রাকচার, এটা হলো বেজিয়ার নেটওয়ার্ক গ্রাফস, গ্রাফের ক্ষেত্রে মানে ইমেজ জাতীয় কিছু, সেটার ক্ষেত্রে লার্নিং স্ট্রাকচার আমরা বলছি। আর একটা আছে ক্লাস্টারিং, যেটা মূলত আনসুপারভাইজড লার্নিং এর জন্য আমরা যেটা ব্যবহার করি। লার্নিং হিডেন কনসেপ্টস, দিস ক্লাস্টারিং। ওকে, এগুলোই সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো সবই আমরা এর আগের ক্লাসে দেখেছি। ওকে, তো সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আপনার মূল ডিফারেন্সটা কি বিটুইন সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড? একটা লেভেল ডাটা আর একটা লেভেল ছাড়া ডাটা, আনলেভেল। কোনটা লেভেলড? যেগুলো সুপারভাইজ, যেগুলো লেভেল স্যার। যেটা হলো আমার সুপারভাইজড সেটা হলো লেভেলড, আর আনসুপারভাইজড এটা লেভেল থাকে ছাড়া। না স্যার। ওকে, ওকে, তো টিপিক্যালি যখন আমরা ডেটা পাই সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে, তখন সেই ডেটাটাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, একটা হলো ট্রেনিং এর জন্য আর একটা হলো টেস্টের জন্য। তো কখনো কখনো আবার ভ্যালিডেশনের জন্য আমরা একটা সেট আলাদা করে রাখি। ওকে, ওটা ভ্যালিডেশন হলো যে আমি যে ট্রেনিংটা করলাম তারপরে সেটা টেস্ট করলাম, আমার টেস্ট গুলো আবার ঠিক আছে কিনা সেটা ভ্যালিডেট করার জন্য আমার একটা ভ্যালিডেশন সেট থাকে। বাট টিপিক্যালি we divide the data set into two parts, one is training and another is test. এবং ফিচার গুলো বেসিক্যালি আমার অ্যাট্রিবিউট, যেমন আমরা একটু আগে দেখলাম যে ওয়েদার ডেটার জন্য হিউমিডিটি, টেম্পারেচার, রেইন, এগুলো কেন বলছি ফিচার্স বা অ্যাট্রিবিউট, ভেরিয়েবল whatever you say. আমরা যেটা কি কাজটা কি করি, আমরা ট্রেনিং সেটের উপরে আসলে মূলত অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করি এবং ওইটার উপরে সে লার্ন করে। এখানে ট্রেনিং সেটটা আমার যত ভালো হবে বা ডেটাটার কোয়ালিটি যত ভালো হবে তত আমার লার্নিংটা ভালো হবে, এবং ট্রেনিং এ ডেটা যত বেশি থাকবে তত আমার লার্নিংটা ভালো হবে। ডেটা কম থাকলে আমার লার্নিংটা কম হবে। টিপিক্যাল কেসে মনে করেন যে আপনি কোনো একটা বিষয়ে ডিসিশন নেবেন, তো ডিসিশনের জন্য ওই রিলেটেড যত ইনফরমেশন আপনার কাছে থাকবে, যত ডেটা আপনার কাছে থাকবে, তত আপনার ডিসিশন নিতে সুবিধা হবে, তাই না বিষয়টা? জি স্যার। তো মেশিনের ক্ষেত্রে তাই,
আপনি যত মেশিনকে ডেটা যত বেশি দিবেন, অবশ্যই সেটা কোয়ালিটিফুল ডেটা হইতে হবে। ভুল ডেটা দিলে তো ভুল শিখবে। আপনি যত ডেটা বেশি দিবেন তত লার্নিংটা ভালো হবে। ওকে, এবং ফাইনালি যখন মডেলটা তৈরি হবে তখন সেটাকে আমরা ইভালুয়েট করব টেস্ট ডেটা ব্যবহার করে, যেটা কত ভালো হবে। সাম কাইন্ড অফ এক্সামিনেশন। আমরা যখন ছোটবেলায় 4-5 এ পড়েছি স্কুলে, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তো ক্লাসে আমরা কিছু অঙ্ক করেছি কিনা? করছি স্যার। ক্লাসের টিচার আমাদেরকে বুঝিয়েছে, আমরা অঙ্ক করেছি, বুঝেছি, সলভ করেছি। এটা হলো আমার ট্রেনিং ফেজ। তারপর আমি কত ভালো শিখলাম সেটার জন্য আমার পরীক্ষা হয়েছে। পরীক্ষায় যখন এই যে অনুশীলনীর ভিতরে যে অঙ্কগুলো ছিল সেগুলো এসেছে, তো পরীক্ষায় আমার পারফরমেন্স দেখে বোঝা গেছে যে আমার ট্রেনিংটা বা প্র্যাকটিসটা কেমন ছিল, তাই না? জি স্যার। তো আমরা একটা চ্যাপ্টার শেষ করেছি, তারপর আমি কতটুকু বুঝলাম সেটা বোঝানোর জন্য আমি আবার অনুশীলনীর অঙ্কগুলো করেছি, এবং অনুশীলনী যে অঙ্কগুলো সেটার অ্যান্সার আবার দেয়া ছিল বইয়ের পিছনে, তাই কিনা? জি স্যার। তো তখন আমি আবার সেটা মিলিয়েছি। এটা হলো আমার ইভালুয়েশন। ট্রেনিংটা হলো ওই যে আমি অনুশীলনীর অঙ্কগুলো করেছি, এটা হলো ট্রেনিং। আর ইভালুয়েশন কোনটা? ইভালুয়েশন আমি অনুশীলনী যে অঙ্কগুলো সলভ করলাম সেটা হইলো কি হইলো না, এটা হলো ইভালুয়েশন। Overfitting and generalization. ওভারফিটিং প্রবলেমটা আমরা গত ক্লাসে করেছি, এটা একটা প্রবলেম। আমরা সাধারণত কি চাই? আমরা এমন একটা ক্লাসিফায়ার চাই যেটা টেস্ট ডেটার উপরে ভালো করুক। কিন্তু ওভারফিটিং প্রবলেম হলে এটা ট্রেনিং এর জন্য ভালো পারফর্ম করে, বাট টেস্টের জন্য ভালো পারফর্ম করে না, এবং তখন আমাদেরকে জেনারেলাইজ করতে হয়। মানে ওভারফিটিং হলো প্রবলেম আর জেনারেলাইজেশন হলো তার সলিউশন। ওকে, মানে ওভারফিটিং এ সে আমার অ্যালগরিদমটা খুব কমপ্লেক্স মডেল তৈরি করতে চাচ্ছে, আর জেনারেলাইজেশন বলছে না, এত কমপ্লেক্স করার প্রয়োজন নাই, তুমি অনেক কিছু ইগনোর করো এবং মডেলটাকে সিম্পল রাখো। এটা হলো জেনারেলাইজেশন। ক্লিয়ার? একটা হলো প্রবলেম আর একটা হলো তার সলিউশন। ওভারফিটিং এন্ড জেনারেলাইজেশন। এখানে একটা এক্সাম্পল আছে, স্প্যাম ফিল্টার। আপনারা সবাই ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনাদের সব মেইল কি ইনবক্সে আসে? না স্যার। না স্যার। কিছু কিছু মেইল স্প্যাম ফোল্ডারে যায়, না স্যার। তাই কি না? জি স্যার। স্প্যাম ফোল্ডারে যায় না কিছু মেইল? যাই স্যার। জি কোন মেইলগুলো স্প্যাম ফোল্ডারে যায়? স্যার বিশেষ করে প্রমোশনাল মেইল বা এরকম সিকিউরিটি ব্রেক করে এরকম মেইলগুলো। কখনো ভুল করে আপনাদের মানে ইম্পর্টেন্ট যে মেইলগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্প্যাম ফোল্ডারে যায়? খুব রেয়ার হলেও যায় স্যার। খুব রেয়ার হলেও যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যায় না, তাই তো? জি স্যার। জি স্যার।
এখন কে এই ফিল্টারিংটা করছে, যে স্যার এই আমাদের মেইলটা ইমেল প্রোভাইডার যারা স্যার, ইনবক্সে পাঠাবো না স্প্যাম ফোল্ডারে পাঠাবো? মাঝখানে কোনো থার্ড পার্টি আছে নাকি? না স্যার। তাহলে কে এটা করছে? স্যার যে ইমেল প্রোভাইডার, আমরা যে প্রোভাইডারের ইমেলটা ইউজ করছি আর কি স্যার। তার মানে আমাদের ইমেইল অ্যাকাউন্ট গুলোর ভিতরে একটা ইন্টেলিজেন্স সিস্টেম আছে, সে আসলে ক্যাটাগরাইজ করছে যে কোনগুলো আসলে স্প্যাম ইমেইল, সেগুলো স্প্যাম ফোল্ডারে দিচ্ছে, এবং কোনগুলো জেনারেল ইমেইল, ইম্পর্টেন্ট ইমেইল, সেগুলো ইনবক্সে পাঠানো উচিত, তাই না? এবং আপনারা যদি একটু কম্পেয়ার করেন, আমি জানি না আপনারা কবে থেকে ইমেল ব্যবহার করছেন, আমি ইমেল ব্যবহার করছি 20 বছর হয়ে গেছে। তো প্রথম দিকে এটা কিন্তু এতটা স্মার্ট ছিল না। প্রথম দিকে দেখা যাচ্ছে যে অনেক স্প্যাম ইমেইল আমার ইনবক্স ভরে যাচ্ছে, এরকম আমি ফেস করেছি। আমি তখন ইয়াহু মেইল, আমি প্রথম যে মেইলটা ক্রিয়েট করি সেটা হলো ইয়াহু। আপনারা কেউ ইয়াহু ব্যবহার করছেন বলে আমার মনে হয় না। জি স্যার, আমরা করেছি স্যার। 12 সালে প্রথম মেইলই ছিল ইয়াহু। 12 সালে আমি হয়তো 2003 অথবা 2 এর দিকে ইয়াহু মেইল অ্যাকাউন্ট খুলে আমি তখন ইনবক্সের ভিতরে মনে করেন যে এরকম প্রচুর স্প্যাম। আমি একবার এরকম একটা ফাঁদেও পা দিতে গিয়েছিলাম আর কি। আমাকে বলা হলো যে আমি এত টাকা জিতেছি লটারিতে, আমি তো মহা খুশি, এই টাকা কিভাবে আমি ক্লেম করব? তো তারা বললো যে আপনি আপনার অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এগুলো সব পাঠান। তো আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি কিভাবে এটা পাঠাবো? তখন আমার বড় ভাই ছিল, তাকে বললাম, তো তখন সে আমাকে বললো যে এটা একটা ট্র্যাপ, এটার ভিতরে যাওয়া যাবে না। তো তারা হয়তো কিছুদিন পরে বলতো আপনার সবকিছু রেডি আছে, আপনি হয়তো এত ডলার দিলে আপনার এটা এক্সিকিউট করা হবে। তো এই ধরনের কিছু ট্র্যাপ ছিল আর কি। কিন্তু এখন কিন্তু এটা মোর দ্যান 99% কিন্তু সে কিন্তু সঠিকভাবে এটা ফিল্টার করতে পারছে, যেগুলো স্প্যাম সেগুলো স্প্যাম ফোল্ডার। তো ইট ইজ an example of classification problem, যে এখানে ক্লাস দুটো, একটা হলো স্প্যাম আর নট স্প্যাম। ওকে, তো ওভার দ্য পিরিয়ড 20 বছর 30 বছর সে কিন্তু এই ডেটা নিয়ে সে কিন্তু অ্যানালাইসিস করেছে যে স্প্যাম ইমেল গুলার, মেসেজ গুলার নেচার কেমন, এবং যেগুলো জেনারেল ইমেল সেগুলোর কন্টেন্ট গুলো চেহারা কেমন, তাদের বিহেভিয়ার কেমন। এবং আজকে কিন্তু তারা এই পর্যায়ে পৌঁছেছে। ডিজিট রিকগনিশন, আমরা যে হ্যান্ড রিটেন যে ডিজিট গুলো আমরা করি সেটা রিকগনাইজ করা ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাসিফিকেশন। তো এটা কিভাবে করে? হ্যান্ড রিটেন যেগুলো সেগুলো কিন্তু ইমেজ আকারে থাকে, তাই না? আমরা যে হাতে লিখি কাগজে, এগুলো ইমেজ আকারে থাকে না? 0 1 2 1, এবং এই 1 কি সবাই কি একভাবেই 1 লেখে? না স্যার। এক একজন এটা এক এক রকম, কিন্তু মেশিনকে চিনাইতে হবে এটা হলো 1। তো তখন সে এইভাবে পিক্সেল নেয়, পিক্সেল বাই পিক্সেল হিসাব করে, পিক্সেল বাই পিক্সেল হিসাব করে সে কিন্তু মেশিনকে শেখায়। সে একটা বক্স করে দেখে যে কোন কোন জায়গায় পিক্সেলের ভ্যালু কত, তো সেই অনুযায়ী সে এটা লার্ন করে। মনে করেন 0 1 2 1,
উপরের 4টা আপনি শেখাইলেন মেশিনকে, তারপরে 5 নাম্বারটা দিলেন মেশিনকে যে এটা কত হবে, এটা কি হওয়া উচিত? 0 দিবে স্যার। 0 দিবে কেন? স্যার 0 সাথে বেশি প্যাটার্নটা মিস করছে। কারণ আমি যেগুলো তাকে শিখিয়েছি তার ভিতরে 0টাই কাছাকাছি, নাকি 2 হবে? 2 হতে পারে। জিরোটাই কাছাকাছি মনে হচ্ছে। 0টা বেশি কাছাকাছি, বাট হ্যাঁ 2 হতে পারে। হ্যাঁ, তার মানে মেশিন আসলে কি দেবে সেটা কিন্তু ডিপেন্ড করছে ওই অ্যালগরিদমটা আসলে কিভাবে তাকে শেখাচ্ছে। অ্যালগরিদম এখানে কিন্তু একটা বিষয় আছে, শুধু যে ডেটা তা কিন্তু না, ডেটার পাশাপাশি অ্যালগরিদম অলসো ম্যাটার্স। এখানে আরো কিছু এক্সাম্পল আছে ক্লাসিফিকেশন, যেমন ওসিআর, মেডিকেল ডায়াগনোসিস, অটোমেটিক এসে গ্রেডার, ফ্রড ডিটেকশন, কাস্টমার সার্ভিস, recommended articles, ডিএনএ প্রোটিন সিকোয়েন্স, এগুলো সবই কিন্তু ক্লাসিফিকেশনের আওতায় পড়ে এই এক্সাম্পল গুলো। ওকে, ইন্ডাকটিভ লার্নিং। ইন্ডাকটিভ লার্নিংটা কি? লার্ন এ ফাংশন ফ্রম এক্সাম্পলস। এক্সাম্পলস বলতে এখানে মূলত ডেটা বলছে, একটা ফাংশনকে লার্ন করা হচ্ছে ফ্রম ডেটা। একটা ডেটা থেকে লার্ন করে সে আর একটা ডেটা প্রেডিকশনের কাছে হেল্প করছে। দিস ইজ ইন্ডাকশন লার্নিং। যেমন যে এক্সটা হলো ডেটা আর ফাংশন অফ এক্স এটা হলো আমার প্রেডিকশন। ঠিক আছে, বা টার্গেট ফাংশন আপনি বলতে পারেন, ফাংশন অফ এক্স। আর এখানে আছে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে আপনি যেটা প্রেডিক্ট করছেন সেটা, পরে আবার এটা মেলাতে হয় যেটা কতটুকু ঠিক হলো আমার হাইপোথিসিসটা। এখানে আপনার কিছু ডেটা আছে, তো এই ডেটাটার আপনার কাছে কি মনে হয়? এখানে নিচে একটা ডেটা আছে, এই ডেটাটা কি হওয়া উচিত? যেটা সেপারেট, অন্য ডেটাগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে, কিন্তু একটা আইসোলেটেড একটা ডেটা আছে যেটা নিচে। এটা আপনার কাছে কি মনে হয়? এটা কি এই ডেটার অংশ হওয়া উচিত, নাকি এটা একটা এরর? এরর হতে পারে স্যার। এরর, যদিও এখানে খুবই সীমিত ডেটা আছে, এটা দিয়ে বোঝাটা আসলে ডিফিকাল্ট, বাট ইট কুড বি অ্যান এরর। কিন্তু ওভারফিটিং হলে কি করে? ওভারফিটিং হলে সে এই এররটাকেও সে আসলে মডেলের ভিতরে নিয়ে আসার চেষ্টা করে, যার কারণে প্রবলেমটা হয়। আর জেনারেলাইজেশন কি করে? জেনারেলাইজেশন এটাকে এরর হিসেবে এটাকে বাদ দিয়ে দেয়, আর বাকিগুলো নিয়ে সে মডেল তৈরি করে ফেলে। বুঝতে পারছেন? এই যে স্ট্রেট লাইনও এটা কাছাকাছি যায়, কিন্তু এটা আরেকটু কার্ভ হলে ঠিক আছে। আবার এটা যদি এরকম হয় তাহলে সেটা কিন্তু ওভারফিটিং হচ্ছে। ব্লু কালার যেটা, দ্যাট ইজ ওভারফিট। গ্রিন ইজ দ্য পারফেক্ট। Occam's razor principle. Occam's razor principle হলো মেক ইট সিম্পল।
That is a generalization. Okay. এই যে Occam's razor, finding a simple hypothesis helps ensure generalization. এটা হলো Occam's razor principle. Okay. এগুলো আপনারা একটু স্কিপ থ্রু করবেন। ট্রেনিং এরর ভার্সাস টেস্ট এরর। এই জিনিসটা আমাদের গত ক্লাসেও আসছিল। এখানে বায়াস এবং ভেরিয়েন্স এর একটা বিষয় আছে। বায়াস আর ভেরিয়েন্স এর বিষয়টা একটু বোঝার আছে, এটা আমরা অ্যাড্রেস করব। তার আগে এগেইন ক্লাসিফিকেশন রিগ্রেশন আমরা অলরেডি জানি কখন ক্লাসিফিকেশন কখন রিগ্রেশন। ক্লাসিফিকেশনের টু স্টেপ প্রসেস, একটা মডেল কনস্ট্রাকশন আর একটা হলো মডেল ইভালুয়েশন। মডেল কনস্ট্রাকশন হলো ট্রেনিং ফেজ আর মডেল ইভালুয়েশন এবং ইউজেস হলো টেস্টিং ফেজ। এবং এখানে একটা ডেটা দিয়ে আসলে এক্সপ্লেইন করা হচ্ছে কিভাবে আসলে লার্নিংটা হয়। যেমন এই ডেটা সেটে আমার টোটাল কয়টা ডেটা আছে? 15টা। 15টা। ডেটা সেটকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। 2 ভাগে, একটা ট্রেনিং এর জন্য একটা টেস্টের জন্য। ট্রেনিং সেটটাকে আমরা একটা লার্নিং অ্যালগরিদম দিচ্ছি। লার্নিং অ্যালগরিদমটা এই ডেটার উপর এক্সিকিউট করার পরে আমরা একটা লার্নিং মডেল পেলাম। ওকে, তারপরে সেই মডেলটা কতটুকু ভালো হইলো, কতটুকু ভালোভাবে তৈরি হলো সেটা বোঝার জন্য আমরা এটাকে টেস্ট ডেটার উপর অ্যাপ্লাই করলাম। এখানে দেখেন ট্রেনিং সেটের ক্লাসগুলো দেয়া আছে, তাই না? ইয়েস নো দেয়া আছে না? জি স্যার। টেস্ট সেটের ক্লাস কি দেয়া আছে? না স্যার। টেস্ট সেটের ক্লাস কিন্তু দেয়া নাই। যখন আমি মডেলটা অ্যাপ্লাই করছি টেস্ট সেটের উপরে, কিন্তু টেস্ট সেটের ক্লাস গুলোকে আমরা জানি। স্যার এগুলো তো আইডেন্টিফাই করতে হয়, জানি না তো। আমরা কি জানি? আমার যখন শুরুতে একটা ডেটা সেট ছিল, ট্রেনিং আর টেস্ট যখন একসাথে ছিল, তখন কি আমি জানতাম না ক্লাস? অবশ্যই জানতাম স্যার। তখন জানতাম স্যার। অবশ্যই জানতাম। তাহলে যখন আমি মডেলটা অ্যাপ্লাই করছি এটার উপরে, তখন কি আমি এই ক্লাসগুলো জানি না? জি স্যার। তখনও কিন্তু জানি, তখনও কিন্তু আমি জানি, কিন্তু আমি এটা উঠিয়ে দিয়েছি কেন? স্যার আমরা নতুন স্যার মডেলটা টেস্টের রেজাল্ট কতটুকু অ্যাকুরেট সেটা আমার বোঝার অ্যাকুরেসি জন্য। বের করার জন্য। হ্যাঁ, কারণ আমি তো এটা জানি কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, কারণ আমি মডেলের পারফরমেন্স চেক করতে যাচ্ছি। তার মানে মডেল আসলে কি ক্লাস এখানে বলছে সেটা আমি দেখতে চাচ্ছি। তারপরে আমি অরিজিনাল ওই অ্যান্সার গুলোর সাথে মেলাবো যে মডেল আসলে ঠিক বলতে পারলো কিনা। বুঝছেন কিনা? জি স্যার। যেমন আপনি একটা চ্যাপ্টারের অঙ্কগুলো করলেন, তারপর যখন অনুশীলনীর অঙ্কগুলো করলেন, অনুশীলনীর অঙ্কের অ্যান্সার কিন্তু এখানেই দেয়া নাই, দেয়া আছে বইয়ের পিছনে, সেটা আমরা জানি। কিন্তু আপনি যখন অনুশীলনীর অঙ্ক করেন আপনি কিন্তু ওই উত্তরটা দেখেন না। অঙ্কটা করার পরে আপনি যে সলিউশনটা পান সেটা বইয়ের পিছনের সলিউশনটার সাথে কম্পেয়ার করেন যে ঠিক হলো কিনা, তাই কিনা? জি স্যার। এখানে কিন্তু বিষয়টা তাই। টেস্ট সেটের ক্লাস গুলোর লেভেল কিন্তু আমার জানা আছে, কিন্তু আমি এটা উঠিয়ে দিয়ে মডেলকে, যে মডেলটা ট্রেনিং সেটের উপরে তৈরি হলো সেই মডেলটা সঠিকভাবে বলতে পারছে কিনা সেটার জন্য আমি টেস্ট সেট অ্যাপ্লাই করলাম। যে মডেল তুমি এখন বলো যে অ্যাট্রিবিউট 1, অ্যাট্রিবিউট 2, অ্যাট্রিবিউট 3 এরকম হইলে ক্লাসটা কি হবে, ইয়েস না নো?
মনে করেন মডেল 11 নাম্বার ডেটার জন্য মডেল বলল ইয়েস, তারপরে আমি সেটা অরিজিনাল ক্লাসটা কি ছিল সেটার সাথে মেলাবো, সেটা যদি ইয়েস থাকে তাহলে মডেল ঠিক বলতে পারছে, আর যদি সেটা নো থাকে তাহলে বুঝতে হবে যে মডেল এটা সঠিকভাবে ক্লাসিফাই করতে পারলো না। এইভাবে প্রত্যেকটা। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তাহলে আরো কিছু বিষয় আমাদের আছে, যেমন ডেটা ক্লিনিং, খুব ইম্পর্টেন্ট, ডেটা ট্রান্সফরমেশন। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। ওকে, এটা আপনারা যেটা করবেন আপনারা একটু দেখে আসবেন এগুলো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনারা মোটামুটি দেখে আসবেন, এইটুকুর উপর থেকে আপনাদের পরবর্তী ক্লাসে একটা কুইজ হবে। স্যার শুধু এই স্লাইডে না স্যার? হ্যাঁ, শুধু এই স্লাইডে। ওকে, জি স্যার। যদি এখানে অনেকগুলো স্লাইড আছে, বাট তারপরেও আমরা মূল বিষয়টা আলোচনা করেছি এবং আপনাদের প্রিভিয়াস নলেজ এবং আপনাদের কিছু প্র্যাকটিস এটার উপর বেস করে আপনারা কুইজটা দিবেন। ওকে, ঠিক আছে? জি স্যার। Anything else? Any question from your end? না স্যার।